বলা হয়েছে পরামিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন এটার মানে কি? এটার মানে হচ্ছে এরকম যে যদি আমরা যে আমাদের যে স্থানাঙ্কগুলা পাই যে পি এক্স ওয়াই এখানে এক্স একটা জিনিস ওয়াই আর একটা জিনিস দুইটা ভিন্ন চলক দুইটা চলকে কি ভিন্ন চলক এখানে পি এক্স ওয়াই না যে কোনো এক্স ওয়াই আচ্ছা পি এক্স ওয়াই ধরলাম আমরা এখানে এক্স একটা চলক ওয়াই আরেকটা চলক দুটা ভিন্ন ভিন্ন চলক এখন যদি ঘটনাটা এরকম হয় যে এক্স এবং ওয়াই চলককে একটা সিঙ্গেল চলকের সাহায্যে প্রকাশ করা যায় তখন তাকে আমরা বলবো পরামিতিক সমীকরণ। আবার বলি এক্স ও ওয়াই কে একটা সিঙ্গেল চলকের সাহায্যে যদি প্রকাশ করা যায় তখন তাকে বলবো আমরা পরামিতিক সমীকরণ। স্যার বুঝলাম না কথাটা। স্যার আপনি বলতেছেন এক্স একটা চলক ওয়াই একটা চলক দুটো ডিফারেন্ট চলক আপনি বলতেছেন যে এই দুইটা ডিফারেন্ট চলককে আপনি একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে চান তখন তাকে আপনি পরামিতিক ইকুয়েশন বলবেন। আমি আবার বলতেছি দুইটা চলককে যদি একটা চলকের সাহায্যে প্রকাশ করা যায় তবে তাকে পরামিতিক সমীকরণ বলা হয়। যেমন দেখো আমরা যদি সিস্টেমটা এইভাবে স্টার্ট করি লাইক আমাদের একটা স্থানাঙ্ক দেয়া আছে এরকম একটা স্থানাঙ্ক দেয়া আছে টি মাইনাস ওয়ান কমা টু টি প্লাস থ্রি দেখেন তো এটা কি এক্স ওয়াই যেমন ভিন্ন ভিন্ন চলক ছিল এইখানে কি টি মাইনাস ওয়ান এটা টি এর একটা টি চলকের একটা মান টু টি প্লাস থ্রি সেটাও কি একটা টি চলকেরই মান কথা ঠিক কিনা? জি স্যার কথা ঠিক আছে। অর্থাৎ যখন এই টাইপের স্থানাঙ্ক আপনারা পাবেন তখন আপনারা ডিরেক্ট ধরে নিবেন আপনাদের এখানে বলা আছে সুতরাং এক্স ইকুয়ালস টু যে পরামিতিক সমীকরণটাকে যদি আপনার জেনারেল সমীকরণ নিতে বলে আপনাদের এখানে বলা আছে টি ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু টি মাইনাস ওয়ান এবং এবং ওয়াই ইকুয়ালস টু বলা আছে টু টি প্লাস থ্রি। ওকে এখন আপনাকে দুইটাকে মিক্সড করতে হবে। তোমরা এখন কি করবা দুইটাকে মিক্সড করে একটা ইকুয়েশন বানাবা। স্যার সেটা কিভাবে করা যায়? যে নরমালি টি এর মানটা বের করে ফেলাও। এখান থেকে আমরা পাই টি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান এই মানটা এখানে বসায় দিই। সুতরাং ওয়াই ইকুয়ালস টু টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বা y equals to 2x plus 2 plus 3 বা y equals to 2x plus 5 এটা আসলে কার সমীকরণ? এটা আসলে হচ্ছে আমাদের সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ আমরা আস্তে আস্তে আজকে ক্লাসে শিখব যে এই সরল রেখাটাকে কিভাবে নাম করতে হয় তার ঢাল কত তারপর সে কর্তৃত অংশ ব্লা 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 বিভিন্ন ইকুয়েশন এগুলো শিখব। কিন্তু তার আগে দেখে নাও যে ১ নাম্বার প্রশ্নের উত্তরটা এরকম হচ্ছে যে স্যার সবসময় কি সরল রেখার ইকুয়েশনই পাওয়া যায়? প্রথম ইকুয়েশন যখন আমরা এরকম দেখাই তখন অনেকেই ধারণা করে নেয় যে স্যার প্রত্যেকটা ইকুয়েশনই বোধহয় এরকমই হবে। তো চলো আমরা আরেকটা প্রবলেম দেখাই এই রিলেটেড। যে এইখানে একটা সমীকরণ দেখো a cos t আর হচ্ছে তোমাদের লাইক b cos t বা a sin t a sin t এখানে একই এ হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট একই এ হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট এটা আমাদের ২ নাম্বার প্রবলেম এ হচ্ছে একটা আমাদের কনস্ট্যান্ট মেইনলি আমাদের চলক কি চলক হচ্ছে আমাদের টি এখানে চলকটা কি হচ্ছে আমাদের টি তার মানে এটা একটা প্যারামেট্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা কোঅর্ডিনেট সিস্টেম দেয়া আছে এটাকে আমাকে নরমাল যে কার্তেসীয় স্থানাঙ্কের সমীকরণ আছে সেটাতে নিতে হবে। তো এখন কি করব আমরা সরি এখন আমরা কি করব? এখন আমরা আগের মতোই কাজ করব যে কি x equals to a cos t and y equals to a sin t তো এখান থেকে দেখো তো cos t সমান কত? cos t সমান কত? স্যার x বাই a sin t সমান কত? sin t সমান কত? y বাই a তো আমরা যখনই এরকম cos t এবং sin t এর মান পাওয়া যাব তখনই আমরা চলে যাব আমরা জানিতে। আমরা কি জানি? আমরা অনেক কিছু জানি। আমরা যা জানি না তাও জানি, যা জানি তা তো জানি। আমরা জানি sin স্কয়ার থিটা, sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t ইকুয়ালস টু 1 হ্যাঁ, এই কথাটা আমরা জানি।
ছোটবেলা থেকে শিখে আসছি যে sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t ইকুয়ালস টু 1। sin স্কয়ার t মানে কত? y স্কয়ার বাই s স্কয়ার। cos স্কয়ার t মানে কত? x স্কয়ার বাই s স্কয়ার ইকুয়ালস টু 1। তো আমরা যদি সুন্দরভাবে লসাগু নিই, লসাগু নিলে আমরা একটু সাজায়ও লিখতে পারি। s স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1। তো এইখান থেকে আমরা কি পাই? এইখান থেকে আমরা পাই, এইখান থেকে আমরা খুব সুন্দরভাবে পাই যে এই সমীকরণটা আমাদের দাঁড়াচ্ছে, এই সমীকরণটা আমাদের দাঁড়াবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু s স্কয়ার। তো বাচ্চারা বলো তো কমেন্টের মাধ্যমে এটা কার সমীকরণ? কমেন্টে একটু অ্যাক্টিভ হয়ে তোমরা আমাকে জানাই দাও এটা কার সমীকরণ? স্যার আপনি দুষ্টামি করতেছেন আমাদের সাথে? স্যার এটা বৃত্তের সমীকরণ। এটা বৃত্তের সমীকরণ। সমীকরণ। এটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, এখন তোমাদের জন্য আরেকটা আমি আরেকটু কঠিনের দিকে যাই। ঠিক আছে? আরেকটু কঠিনের দিকে যাই। ৩ নাম্বার প্রবলেমটা। এই প্রবলেমটাই এই প্রবলেমটাই a cos t এখন আর a না দিয়ে করলাম কি b cos t ইউজ করলাম। তার মানে কনস্ট্যান্ট দুইটা ডিফারেন্ট নিলাম। এখানে a b কনস্ট্যান্টটা ডিফারেন্ট নিলাম। ওকে? তো তোমরা একটু কমেন্ট সেকশনে অ্যাক্টিভ থাকবা। তো সেম ওয়েতেই কিন্তু আমরা লিখবো সুতরাং x ইকুয়ালস টু a cos t আমরা x ইকুয়ালস টু লিখবো a cos t এবং y ইকুয়ালস টু লিখবো b সরি এটা cos হবে না। এক্সট্রিমলি সরি। আবেগের বশবর্তী হয়ে আমি ভুল প্রশ্ন তুলিয়াছি। b sin t b sin t এখন কথা কি cos t সমান কত? cos t সমান হচ্ছে x বাই a sin t সমান কত? sin t সমান হচ্ছে y বাই b। তো এখন আমরা কি জানি? আমরা তো অনেক কিছু জানি রে ভাই। এ জানা কি আর সে জানা? এ জানা অনেক কিছু জানা। আমরা অজানাকে জানার পথে নেমেছি। আমরা জানি লিখে দিব। আমরা আমরা জানি অনেক কিছু। আমরা জানি sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t ইকুয়ালস টু 1 বা এখান থেকে আমরা লিখতে পারি যে sin স্কয়ার t যেহেতু আছে তার মানে y স্কয়ার বাই b স্কয়ার প্লাস s স্কয়ার সরি x স্কয়ার বাই s স্কয়ার ইকুয়ালস টু 1। বাচ্চারা বলো তো এটা কার সমীকরণ? কার জানা আছে? কমেন্টের সেকশনে তোমরা আমাকে জানাবা এটা কার সমীকরণ? দেখি কে তোমরা বলতে পারো y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। যদিও তোমাদের এটা মোটামুটি ফার্স্ট ইয়ারে তোমরা যারা আছো তোমাদের ঠিক জানার কথা না, তারপরও দেখি কেউ জানো কিনা যে এটা কার সমীকরণ? তোমরা ফার্স্ট ইয়ারে তোমাদের কারো এটা জানার কথা না, তারপর আমি একটু দেখি কেউ এটা পরাবৃত্ত। আচ্ছা, তো তোমাদের উত্তরটা হয় নাই। তোমরা কমেন্ট সেকশনে একটু অ্যাক্টিভ থাকবা। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণ যেটা আমরা দ্বিতীয় পত্রে পড়বো ডিটেইলসে কনিক সেকশন চ্যাপ্টারে। তো তার আগ পর্যন্ত তোমাদের আমি কয়েকটা আকার একটু দেখাই দিই। তোমরা একটু সমীকরণগুলা আকারগুলা মনে রাখবা। তো এই আকারটা কার? উপবৃত্তের। তোমরা একটু দেখে নাও। এই আকারটা উপবৃত্তের, বৃত্তের আকার তোমরা চিহ্ন। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আর আরেকটা জিনিস দেখো যদি x স্কয়ার বাই s স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 অর যদি y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই s স্কয়ার থাকে ইকুয়ালস টু 1 এই দুইটা সমীকরণকে তোমরা মনে রাখবা অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ। ওকে নেক্সট আমরা এটা কি চ্যাপ্টার লাগবে? হ্যাঁ লাগবে। একটু লাগবে। একটু জানতে হবে আরকি। জাস্ট খালি আকারটা জানতে হবে। আকারটা তোমাদের জানতে হবে। তাই এটা দিচ্ছি। তারপরে দেখো y স্কয়ার ইকুয়ালস টু 4ax অথবা x স্কয়ার ইকুয়ালস টু 4ay অথবা y ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c অথবা x ইকুয়ালস টু ay স্কয়ার প্লাস by প্লাস c এই সবগুলা সমীকরণ আসলে তোমাকে পরাবৃত্ত নির্দেশ করে। পরাবৃত্ত নির্দেশ করে। তো
তো তোমাদের কিউরিওসিটি বাড়তেছে। তো তোমাদের একটা কাজ করি আমি, তোমাদের এই সংক্রান্ত একটু আকারগুলোও দেখায় দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন এইটার আকার হচ্ছে, এই যে ১ম সমীকরণটা আছে, এটার আকার হচ্ছে এরকম। এটার আকার হচ্ছে এরকম। তো সেম ওয়েতে বাকিগুলার আকার চেঞ্জ হবে। অধিবৃত্তের আকার কেমন? আমরা একটু অধিবৃত্তের আকারটা দেখে নিই। অধিবৃত্তের ১ম সমীকরণটার ইকুয়েশন আমরা দেখাচ্ছি। অধিবৃত্তের আকার হবে এরকম। অধিবৃত্ত হচ্ছে এই আকৃতির। তারপরে আসো উপবৃত্ত। উপবৃত্ত হচ্ছে ডিম আকারের। ডিমের মতো দেখতে অনেকটা। ডিম শেপের। তো সেটা হচ্ছে এইরকম। এই যে এরকম। একটু বৃত্তকে চাপ দিলে চ্যাপ্টা হইলে যেটা হয় ওইটা। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তো আমরা উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত বুঝতে পারলাম। তো তোমাদের জন্য এই পরামিতিক সমীকরণ রিলেটেড কিছু আমি কাজ লিখে দিচ্ছি, হোমওয়ার্ক তোমাদের সেগুলা থাকবে। তোমরা করে আমাকে আগামী ক্লাসে দেখাবা যেটা কোনটা কার সমীকরণ। তো এইচডব্লিউ গুলো একটু খাতায় সুন্দরভাবে তুলে নাও। পরামিতিক সমীকরণের আমি কয়েকটা স্থানাঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে সকল ক্ষেত্রেই আগের অঙ্কগুলাও যে করলাম সেখানে কিন্তু টি আমাদের পরিবর্তনশীল ছিল। পরিবর্তনশীল যে তাকে কি বলে? তাকেই কিন্তু চলক বলে। পরিবর্তনশীল। যে পরিবর্তনশীল তাকেই বলে চলক, আর যে যার মান পরিবর্তন হয় না তাকে আমরা বলি ধ্রুবক। তো তোমাদের প্রবলেমগুলো আমি একটু দিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। প্রথমটা হচ্ছে at স্কয়ার, (2at). ওকে। ২ নাম্বার প্রবলেম হচ্ছে a প্লাস m cos t প্লাস প্লাস b প্লাস b প্লাস m sin t। এইটা একটা। আচ্ছা, এরপরে একটা জিনিস একটু খেয়াল রাখবা যে স্যার আমরা যদি এই জিনিসটাকে চেঞ্জ করে ফেলি, যে সেম না রেখে যদি ভিন্ন দেই তখন কি হবে? তখন কি হবে? ভিন্ন দিলে আমরা একটু ভিন্ন দিলে কি হবে দেখি? আ একটু দেখে রাখো সবাই। ভিন্ন দিলে আমাদের কি মান আসবে? সেটাও একটু আমরা দেখে ফেলি। তোমরা এখান থেকে আরেকটা স্থানাঙ্ক লিখো সেম টাইপের, যে a প্লাস m cos t, কমা b প্লাস n sin t। এটাটাও তোমরা বের করবা। দেন আরেকটা লিখো। দেন আরেকটা হচ্ছে t প্লাস 1/t, সরি এটা হবে না। t মাইনাস 1/t। এইগুলার আকার তোমাদের লিখতে হবে না। তবে তোমাদের জানার জন্য এই ৩ টা প্রশ্নের আকার আমি যেভাবে সাইডে লিখে দিছি ওই টাইপের লিখা রাখবা একটু। তাহলেই হবে। তো এই ছিল তোমাদের পরামিতিক আকৃতির সমীকরণ। এই ছিল তোমাদের পরামিতিক আকৃতির সমীকরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই ছিল তোমাদের পরামিতিক আকৃতির সমীকরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এর পরবর্তী আমরা আইটেমে চলে যাব। এই আইটেম থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা একটু বলতে পারো। বিন্দুর অবস্থান, বিন্দুর অবস্থান ও প্রতিবিম্ব। তো যখনই আমরা এই প্রতিবিম্ব বা বিন্দুর অবস্থান নিয়ে কথাবার্তা বলি, তখনই আমাদের যে বিষয়গুলা মাথায় আসে সেটা হচ্ছে কার সাপেক্ষে। ঠিক আছে? প্রথমেই দেখি আমরা ১ নাম্বার আইটেম যেটা দেখব, এটা ১ নাম্বার কেস বলতে পারি। কেস 1, ১ নাম্বার কেস আমরা ফাইল করে দেই। কেস 1 কি? কেস 1 হচ্ছে অক্ষের সাপেক্ষে। অক্ষের সাপেক্ষে। সবাই কমেন্ট সেকশনে রেডি থাকো। তোমাদের অনেক রেসপন্স লাগবে এই জায়গায়। সবাই কমেন্ট সেকশনে অ্যাক্টিভ থাকো। তোমাদের হিউজ রেসপন্স লাগবে এই প্রবলেমগুলো সলভ করতে। অক্ষের সাপেক্ষে। তো দেখি তোমরা কে পারো। প্রতিবিম্ব মানে আয়না সেট করলে যে জিনিসটা পাওয়া যায় সেটা। একটা আয়নাতে ওই বিন্দুটার অবস্থান কি হবে? তো ১ম সেকশনটা হচ্ছে আ অক্ষের সাপেক্ষে। দেখি তোমরা কে পারো। লাইক এইখানে একটা বিন্দু আছে 4, 5,
4 5 আমি যদি বলি y অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব কি হবে? y অক্ষের সাপেক্ষে যে আমাদের y অক্ষ আছে, এই y অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব কি হবে? y অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব কি হবে? তো তখন তোমরা আমাকে খুব সুন্দর একটা কথা বলবা যে স্যার y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হচ্ছে যে আপনার শুধুমাত্র x এর মানটা চেঞ্জ হবে। প্রতিবিম্বটা হবে এই পাশে, প্রতিবিম্বটা হবে এই পাশে। তোমরা কমেন্ট সেকশনে অ্যাক্টিভ থাকো। প্রতিবিম্বটা হবে বাম পাশে। এগুলো এমসিকিউ এর জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। বিম্বটা আসবে আমাদের বাম পাশে। জাস্ট -4 5 হয়ে যাবে। দ্যাটস দ্য আনসার। এটা হচ্ছে y অক্ষের সাপেক্ষে। y অক্ষের সাপেক্ষে। আচ্ছা। এখন আমরা দেখব x অক্ষের সাপেক্ষে। এই যে আমাদের 4 5 বিন্দুটা আছে থাকুক ভালো কথা। 4 5 বিন্দু। সে x অক্ষের সাপেক্ষে কি করবে? x অক্ষের সাপেক্ষে কি করে সে? আমাদের সেটা হচ্ছে দেখার বিষয়। x অক্ষের সাপেক্ষে সে কিরকম বিহেভ করবে? x অক্ষের সাপেক্ষে এই যে আমাদের 4 5 বিন্দুটা আছে, তো বলো তো বাচ্চারা তোমরা কমেন্ট সেকশনে অ্যাক্টিভ থাকো এবং দ্রুত বলো যে x অক্ষের সাপেক্ষে সে কি আকার ধারণ করবে? x অক্ষের সাপেক্ষে তার x এর যে মানটা আছে এটা ফিক্সড থাকবে। মানে অর্থাৎ 4 4 ই থাকবে। শুধু চেঞ্জ হবে কি? শুধু চেঞ্জ হবে y অক্ষের স্থানাঙ্কটা। সে উপরে ছিল নিচে চলে আসবে। তার মানে হয়ে যাবে 4 5 এই ছিল আমার অক্ষের সাপেক্ষে পরিবর্তন। এই ছিল আমাদের অক্ষের সাপেক্ষে পরিবর্তন। আচ্ছা, এর পরবর্তী আইটেম আমরা দেখব। এর পরবর্তী আইটেমে আমরা যাব। এই ছিল আমাদের x অক্ষের সাপেক্ষে পরিবর্তন। তাহলে আমরা কি বলতে পারি? যে y অক্ষের সাপেক্ষে ভুজের পরিবর্তন, ভুজের পরিবর্তন, ভুজের পরিবর্তন হয়। আর x অক্ষের সাপেক্ষে কোটির পরিবর্তন। কোটির পরিবর্তন হয়। পরিবর্তনও হয়। এই ছিল আমাদের x অক্ষের সাপেক্ষে। এখন দেখব বিন্দুর সাপেক্ষে বিন্দুর অবস্থান। এখন আমরা দেখব বিন্দুর সাপেক্ষে বিন্দুর অবস্থান। ওকে? তো আমাদের কেস 2 আমরা ফাইল করি। আমাদের 2 নাম্বার কেস কি? আমাদের 2 নাম্বার কেস 2 2 নাম্বার কেসটা আমরা দাখিল করব এইভাবে যে বিন্দুর সাপেক্ষে বিন্দু বিন্দুর অবস্থান। ওকে, ফাইন। অবস্থান বা প্রতিবিম্ব যাই বলো। অবস্থান না, বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। প্রতিবিম্ব। তো সিস্টেমটা কি? আমরা একটু সিস্টেমটা ভালো করে দেখে ফেলি তাহলে আমরা কাজটা করতে সুবিধা হবে। সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা একটা উদাহরণের সাপেক্ষে দেখে ফেলি যে আমাদের 1 5 একটা বিন্দু আছে। 1 5 বিন্দুর সাপেক্ষে 1 5 বিন্দুর সাপেক্ষে 3 2 বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো। প্রতিবিম্ব বা বিম্ব যেটাই বলো, নরমাল বিম্ব বললেও হবে। বিম্ব নির্ণয় করো। বিম্ব। দেখো কেউ আবার ভুলে লিখে ফেলো না ডিম্ব। আচ্ছা, এই যে আমাদের কোয়েশ্চেনটা আছে এক্সাম্পলে আমরা দেখতেছি এই আমাদের একটা প্রবলেম। তো সাপেক্ষ বিন্দু কোনটা? এইটা। সাপেক্ষ মানে কি? যেমন আমরা x অক্ষের সাপেক্ষে বের করছি, y অক্ষের সাপেক্ষে বের করছি। তো বিষয়টা আমরা একটু এইভাবে বুঝি। এই আমাদের 3 2 বিন্দু আছে। সাপোজ আমরা আ অ্যাপ্রক্সিমেট ধরতেছি। আমরা একদম অ্যাকচুয়াল যে স্থানাঙ্ক ব্যবস্থা ওইটাই যাইতেছি না। আমরা জাস্ট বুঝার জন্য। আর 1 5 বিন্দু সাপেক্ষে আমাদের 1 5 বিন্দু আছে। তো এর প্রতিবিম্বটা লাইক আমরা ধরে নিলাম এই জায়গাতে এর প্রতিবিম্ব হবে। তো আমাকে একটা কথা বলো যে এইখান থেকে এর যে দূরত্ব হবে, এইখান থেকে এর যে দূরত্ব হবে, এইখান থেকে এর দূরত্ব কি একই হবে? ২ টা বিন্দুর দূরত্ব কি একই হবে? এইখান থেকে 3 2 বিন্দু থেকে 1 5 এর যে দূরত্ব, এইখান থেকে এটার দূরত্ব সেম হবে।
অর্থাৎ এই যে তোমার xy বিন্দুটা আছে, এই যে তোমার xy বিন্দুটা আছে, এই xy বিন্দুর মধ্যবিন্দু কি হবে? xy বিন্দুর মধ্যবিন্দু কি হবে? 15 xy আর এই যে 32 বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হবে 15। আমাদের দরকার হচ্ছে এই xy এর স্থানাঙ্কটা বের করা। আমাদের দরকার হচ্ছে xy এর স্থানাঙ্কটা বের করা। তো আমরা কি লিখব? 3 প্লাস x/2 ইকুয়ালস টু 1 বা x ইকুয়ালস টু আমরা অটোমেটিক্যালি দেখতেছি এখান থেকে মান আসবে -1। আবার 2 প্লাস y/2 ইকুয়ালস টু 5। আমরা y ইকুয়ালস টু মান দেখতেছি আসবে 8। তার মানে স্থানাঙ্ক কত বলো তো বাচ্চারা? এই বিন্দু স্থানাঙ্ক এসে যাবে আমাদের -1 8। এই বিন্দু স্থানাঙ্ক কি এসে যাবে? -1 8। অর্থাৎ আমাদের দূরত্বটা কি হবে? দূরত্বটা এই যে টোটাল যে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, এইটার মধ্যবিন্দু হবে আমাদের সাপেক্ষ বিন্দুটা হবে এটার মধ্যবিন্দু। কথা ক্লিয়ার? ঘটনা ডিসমিস। কেস সলভড। আমরা ৩ নাম্বার কেস ফাইল করি। ৩ নাম্বার কেসটা আরেকটু জটিল কেস। আমরা আস্তে, আস্তে জটিলের দিকে যাচ্ছি। কেস 3 টা কি দেয়া যায় দেখি? কেস 3। ৩ নাম্বার কেসটা কি খাওয়ানো যায়? ৩ নাম্বার কেসটা হচ্ছে আ রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। ৩ নাম্বার কেসটা হচ্ছে রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। তোমরা আস্তে, আস্তে দেখো, আমি তোমাদের সুযোগ দিব, তারপর আমরা আবার রিভিউ করব সবগুলা। ওকে? যে ৩ টা কেসে রিভিউ করব, একটু মনোযোগ দাও। রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। তো জিনিসটা হচ্ছে এরকম, আমরা ডিরেক্ট উদাহরণের সাহায্যে দেখে ফেলি যে 2x প্লাস 3y প্লাস 7 ইকুয়ালস টু 0 একটা রেখা আছে। এই আমাদের একটা রেখা আছে। আর এইখানে একটা বিন্দু আছে। লাইক আমাদের বিন্দুটা হচ্ছে 3 4। 3 4 একটা বিন্দু আছে। তো আমাদের কথা হচ্ছে এইরকম যে এই বিন্দু, এই রেখা সাপেক্ষে এই যে প্রতিবিম্বটা আছে এটা কত হবে? এই যে আমাদের প্রতিবিম্ব আছে, লাইক আমরা ধরলাম x ইনটু xy আছে। তাই আমরা xy আর ধরতে পারতেছি না। আমরা ধরলাম x প্রাইম y প্রাইম। মানে ভিন্ন চলক ধরতে হবে আরকি। এখানে যেহেতু আমাদের xy আছে। এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর এই রেখার সাপেক্ষে প্রতিসাম্য বিন্দু কত? তো এটা কিভাবে বের করা যায় আমরা জিনিসটা দেখব। যে দেখো, আমরা একটা জিনিস চিন্তা করতেছি এরকম যে এই x1 y1 বিন্দু তো আছে আমাদের, ঠিক আছে? তো আমরা যদি এইখানে এই বিন্দুর সাপেক্ষে এই রেখার লম্ব রেখাটা নির্ণয় করি। আমি আইডিয়াটা একটু বলে দেই। আমি যদি এর লম্ব রেখাটা বের করি, লম্ব রেখা বের করলে এই বিন্দুটা পাওয়া যাবে। তার মানে তখন সেটা কি হয়ে যাবে? বিন্দুর সাপেক্ষে বিন্দুর হয়ে যাবে। তাই না? আমি যদি এই ২ টার মধ্যবিন্দু বের করি, তাহলে কি হয়ে যাবে? আমাদের এই যে বিন্দুটা পাই, এই বিন্দুটা পাওয়া যাব লম্ব রেখার মাধ্যমে। তখন এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের বের করতে হবে। তো কথা ঠিক আছে? তো আমরা দেখি, আমরা একটু আগায় যাই সামনের দিকে। তো চলো, এটার তোমরা একটু ক্যালকুলেটরটা হাতে নিও সবাই। 3x, আমরা এটা তোমাদের পরবর্তীতে পড়াইতেছি কিভাবে এটা চেঞ্জ হয়। আপাতত একটু দেখো যে সহগগুলা পরিবর্তন হবে 3x মাইনাস 2y আর এখানে একটা আননোন আসবে কে। এটা কিভাবে আসছে একটু পরে আমি তোমাদের দেখাইতেছি। আপাতত একটু দেখো, সহগগুলা চেঞ্জ হয় এর লম্ব রেখার ক্ষেত্রে। সহগগুলা পরিবর্তন হবে এবং ধ্রুবকের একটা পরিবর্তন আসবে। কেউ টেনশন নিও না, স্যার আছি, একটু পরেই দেখাইতেছি। এই যে লম্ব রেখাটা আছে, লম্ব রেখাটা কোন বিন্দু দিয়ে যায়? স্যার 3 4 বিন্দু দিয়ে যায়। যদি 3 4 বিন্দু দিয়ে যায় তবে সিদ্ধ করে ফেলাও। ৩ ৩ 9 -8 প্লাস কে ইকুয়ালস টু 0। সুতরাং কে এর মান কত? কে এর মান -1। যদি কে এর মান -1 হয়, সুতরাং লম্ব রেখার সমীকরণ কি? 3x - 2y - 1 ইকুয়ালস টু 0।
এখন দরকার আমাদের ছেদ বিন্দুটা বের করা। ছেদ বিন্দু বের করার জন্য সবাই ক্যালকুলেটর ধারণ করো। ক্যালকুলেটর হাতে নিয়ে নাও। ক্যালকুলেটর যাও, ইকুয়েশনে যাও। ক্যালকুলেটরে গিয়ে ইকুয়েশনে যাও। সবাই ক্যালকুলেটরে গিয়ে ইকুয়েশনে যাও। মোড ইকুয়েশন যাও। ক্যালকুলেটরে যাও। ক্যালকুলেটরে গিয়ে যাদের ইএস ক্যালকুলেটর আছে তারা মোডে যাও। মোডে গিয়ে ইকুয়েশনে যাও। ইকিউএন সেখানে গিয়ে ax প্লাস by ইকুয়ালস টু cn এরকম একটা আছে মোড। এই মোডটা সিলেক্ট করো। সিলেক্ট করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সে কিন্তু এই যে +7 গুলো আছে এগুলাকে অপর সাইডে ইউজ করতেছে। তার মানে এই ক্ষেত্রে -7 নিবা আর এই ক্ষেত্রে কি নিবা? এই ক্ষেত্রে নিবা +1 এই ২ টা মান খালি চেঞ্জ করে নিবা। একটু ঝটপট আমাকে স্থানাঙ্কটা তোমরা বইলা কমেন্টে জানায় দাও। ঝটপট স্থানাঙ্কটা জানায় দাও কত আসছে। আর যাদের এমএস ক্যালকুলেটর আছে, যাদের এমএস ক্যালকুলেটর আছে, এমএস তারা মোড চাইপা যাদের এমএস ক্যালকুলেটর আছে তারা মোড চাপতে যাদের এমএস ক্যালকুলেটর আছে তারা মোড চাপতে ইকিউএন বের করো। ইকিউএন কোথায় আছে বের করো। তারপর আননোনস দেখো। আননোনস আছে। আননোনসে লেখো চাপ দাও ২। তোমার আননোন হচ্ছে ২টা এক্স এবং ওয়াই। যথারীতি যখন তোমাকে তখন ২ চাপো তোমার ক্যালকুলেটর তোমাকে মান চাবে A1 A1 এর মান সাবমিট করবা 2 তারপর চাইবে তোমাকে B1 B1 এর মান সাবমিট করবা 3 তারপর চাইবে তোমাকে C1 এখানে +7 বসাবা না, বলছিলাম সেটা ডান পাশে থাকে অর্থাৎ -7 বসাবা। -7 বসাবা ইকুয়াল চেপা বসাবা। তারপর দেখো তোমাকে বলবে যে A2 এর মান কত? A2 এর মান বসাবা 3 A2 ইকুয়ালস টু 3 বসাবা। B2 ইকুয়ালস টু -2 বসাবা এবং C2 ইকুয়ালস টু 1 বসাবা। আর এখান ক্লিক মারবা, দেখবা পয়েন্টে মান আসতেছে। পয়েন্টে যাদের মান আসবে, ঠিক আছে? তো এমএস ক্যালকুলেটরেও ফ্র্যাকশন আনা যায়। এমএস ক্যালকুলেটরেও ফ্র্যাকশন আনা যায়। তার জন্য তোমাকে দেখো একটা বাটন আছে এরকম, শিফট বাটনটা চাপ দিবা। শিফট বাটনটা চাপ দিয়ে এর নিচেই ২ ঘর নিচে দেখবা ABC একটা বাটন আছে। তো তুমি যদি এই বাটনটা চাপ দাও তাহলে এই চিহ্নের মাধ্যমে তোমাকে এই চিহ্নের মাধ্যমে মানে A ভাগ B এরকম এটাকে বোঝায় বাই। এই চিহ্নের মাধ্যমে তোমাকে স্থানাঙ্কগুলা দেখাবে। বাচ্চারা একটু কমেন্ট সেকশনে বলে ফেলো তো যে মান কত আসছে? স্থানাঙ্কগুলা কত আসছে একটু কমেন্ট সেকশনে বলে ফেলো ঝটপট। ঝটপট বলে ফেলো। আমার কিন্তু ঘুম আসতেছে। -11 আর 13 আসছে স্যার। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। সবাই একটু ঝটপট দেখো পারছো? একটা মান আসলে তো হবে না রে বাবা, ২ টা মান আসতে হবে। আরেকটা ইকুয়াল মারো তাহলে আরেকটা মান আসবে। একটা হচ্ছে x এর মান আরেকটা হচ্ছে y এর মান। একটা হচ্ছে x এর মান আরেকটা হচ্ছে y এর মান। x এর মান চাপ দেওয়ার পর তুমি যদি আরেকখান ইকুয়াল বাটনে চাপ দাও তাহলে তোমাকে y এর মান শো করবে এবং শো করলে বিন্দু স্থানাঙ্ক এমন আসবে একটু দেখে নাও। মাইনাসে আসছে নাকি? এই ২ টাই মাইনাসে আসছে কেন রে বাবা? মাইনাসে না প্লাসে আসছে একটু ভালো করে খেয়াল করো তো। ওকে। তো দেখো আমাদের ছেদ বিন্দুগুলা কি আসছে? আমাদের ছেদ বিন্দুগুলো আসছে এরকম। আমাদের ছেদ বিন্দুগুলা কি আসছে আমরা একটু দেখে নেই। আমাদের ছেদ বিন্দুগুলো আসছে আমাদের ছেদ বিন্দুগুলো আসছে -11/3 মাইনাস আমাদের ছেদ বিন্দুগুলো আসছে -11/3 আরেকটা আসছে -13 সরি 11/13 -23/13 আমাদের ছেদ বিন্দুগুলো এরকম আসছে। তো এই যে ছেদ বিন্দুগুলো আসছে এই ছেদ বিন্দুগুলো যদি তোমরা এখন একটু কি করো? এই ছেদ বিন্দুগুলো যদি তোমরা একটু এখন এই যে একটা বিন্দু পাইছো 3, 4 আর এই যে তোমার একটা x প্রাইম y প্রাইম বিন্দু আছে তার মানে কি বলতো?
তার মানে এখন তোমার বিন্দুর সাপেক্ষে বিন্দুর আমরা কনভার্ট করে ফেলছি। আমাদের আইডিয়া ছিল কি রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। ঠিক আছে? আমাদের মেইন কনসেপ্টটা ছিল কেসটা ছিল রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। আমরা কি করছি যেই রেখা দেয়া আছে, রেখা যেটা দেয়া আছে তার লম্ব রেখা নির্ণয় করছি। লম্ব রেখা নির্ণয় করছি। লম্ব রেখা, রেখার লম্ব রেখা। তারপর কি করছি ছেদ বিন্দু বের করছি। ছেদ বিন্দু বের করছি। যখন তুমি রেখার লম্ব রেখা বের করছো এবং ছেদ বিন্দু বের করছো তখন আইটেমটা কনভার্ট হয়ে গেছে বিন্দুর সাপেক্ষে বিন্দুর। তার মানে -11/13 কমা -23/13 এর সাপেক্ষে 3-4 বিন্দুর স্থান কি বলে অবস্থান মানে বিন্দুর সাপেক্ষে বিন্দুতে কনভার্ট হয়ে গেছে। তখন তুমি কি করবা? তখন তুমি আগের মতো লিখবা যে 3 + x prime by 2 equals to -11/13 -11/13 আবার দেখো আবার কি লিখবা যে 4 plus y prime by 2 equals to -23/13 এইখান থেকে তোমরা একটু ঝটপট কষ্ট করে আমাকে x prime এবং y prime এর মানটা বের করে দেখাও। ঝটপট x prime এবং y prime এর মানটা বের করে দেখাও। বাচ্চারা একটু কুইক করবা, কুইক কাজ করবা। তো তাহলেই দেখবা যে x prime equals to পাওয়া যাবা এবং y prime equals to পাওয়া যাবা। x prime এবং y prime এর মানটা কত আসে তোমরা একটু বইলে ফেলো এখান থেকে। আমি আর ক্যালকুলেশন করতেছি না এবং খুব সম্ভবত সেটা আসবে যদি আমরা আর গুণ করি তাহলে আসবে -22/13 -3 আর এখানে আসবে -46/13 -4 একটু ঝটপট বইলে ফেলো আমাকে এখানে কত আসবে একটু ক্যালকুলেশন করে ঝটপট বলো তো কেউ একজন আমাকে যে কত আসবে এখানে 3 13 39 39 যদি আমি এটার সাথে অ্যাড করি তাহলে কি হবে স্যার -61/13 -61/13 আর এইখানে কত আসবে বলো তো y প্রাইম কত আসবে x প্রাইম আর y প্রাইম কত আসবে -13 আর 39 আর -98/13 -98/13 তো এখান থেকে আমরা কি শিখলাম আমরা এখান থেকে শিখলাম এমএস ক্যালকুলেটরেও ফ্র্যাকশন আনা যায় এমএস ক্যালকুলেটরেও ফ্র্যাকশন আনা যায় এবং সেটা অনেক সুইট একটা মান আসে তো আমরা দেখতে পারলাম বিষয়টা তো আমাদের প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক কত -61/13 আর এটা কি -98/13 এই তিনটা কেসেই এইখানে সম্ভব এই তিনটা কেসেই এখানে সম্ভব হয় কাজ করার জন্য তো আমরা বিষয়টা বুঝতে পারলাম কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো তো বাচ্চারা তো আমরা দেখব রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান তো স্পেশাল কেস হচ্ছে রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান তো এই ক্ষেত্রে তোমাদের একটু বিষয়গুলা বলে রাখি যে কি কি হইতে পারে কাহিনীগুলা হইতে পারে এইরকম এক নাম্বার এই একটা কাহিনী হইতে পারে এইখানেও x1 y1 একটা বিন্দু আছে এইখানেও x2 y2 একটা বিন্দু আছে একটা কাহিনী দুই নাম্বার কাহিনী হইতে পারে এইখানে x1 y1 এইখানে x2 y2 তিন নাম্বার কাহিনী হইতে পারে এইখানে x1 y1 এইখানে x2 y2 তার মানে মুর্দা কথা দাঁড়াচ্ছে এইরকম যে সরল রেখার একই পাশে আর এইটা বুঝাইতেছে তিন নাম্বার কেসটা বুঝাইতেছে ভিন্ন পাশে তো এইটা তুমি কিভাবে নির্ণয় করবা তোমার কাজ হচ্ছে যে তুমি দুইটা স্থানাঙ্কই যে দুইটা স্থানাঙ্ক আছে লাইক তোমাদের 2x + 3y - 9 = 0 একটা সরল রেখা আছে আমি তোমাকে প্রশ্ন করলাম যে 0 এবং 3-1 বিন্দু কোন পাশে অবস্থিত 0 এবং 3-1 বিন্দু কোন পাশে অবস্থিত তখন তুমি যেই কাজটা করবা দুইটা বিন্দুই এই সমীকরণের ভিতর বসায় দিবা তুমি যদি 0 বসাও তাহলে পাও কত 9 0 বসাইলে পাও 9 আর -9
আর যদি তুমি এটার ভিতর 3 1 বসাও তার মানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 একে 3, সেটা আসছে 0। দেখো এইটা নেগেটিভ আর এটা পজিটিভ, দুইটা পরস্পর ডিফারেন্ট চিহ্ন। ডিফারেন্ট চিহ্ন হলে বিপরীত পাশে। আর যদি একই সাইন আসে, লাইক ওইটাও পজিটিভ এইটাও পজিটিভ, আমরা আরেকটা বিন্দু নিই এখানে বোঝার স্বার্থে, -1 -3 যদি নেই আমরা অটোমেটিক্যালি বুঝতে পারতেছি। যদি আমি -1 -3 বসাই, -1 -3 বসাইলাম, আরেকটা নিলাম আমরা লাইক আমাদের 1 3, লাইক আমরা একটা নিলাম 5 2, আরেকটা বিন্দু নিলাম 5 2। তো আমি যদি 0 0 বসাই আসে -1 -9, আমি যদি 3 1 বসাই তাহলে আসে 0। আমি যদি বসাই -1 -3 -1 -3 যদি বসাই তাহলে এখানে কত আসবে? -3 -9 -18 আর -3 -21। তারপর আমি যদি 5 2 বসাই, 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, 16, 16 থেকে 9 গেলে থাকে হচ্ছে 7, থাকে হচ্ছে 7। 5 2 বসালে থাকে 5 2 বসালে থাকে 7। দেখো এইটার চিহ্ন কি? এইটার চিহ্ন হচ্ছে নেগেটিভ, এটার চিহ্ন পজিটিভ, এটার চিহ্ন নেগেটিভ, এটার চিহ্ন পজিটিভ। তার মানে একটা জিনিস খুব ভালোভাবে দেখো যে যেগুলা সমচিহ্ন আছে, তার মানে এইটা এই বিন্দু আর এই বিন্দু একই পাশে অবস্থিত, এই বিন্দু এবং এই বিন্দু একই পাশে অবস্থিত, অর্থাৎ 0 0 3 সরি -1 3 -1 -3 একই পাশে, একই পাশে। আবার 3 1 3 1 5 2 3 1 5 2 একই পাশে, একই পাশে। আবার 0 0 3 1, এইটা দেখো একটা প্লাস একটা মাইনাস আর একটা কি প্লাসের, তার মানে কি ভিন্ন পাশে, ভিন্ন পাশে। তো বিষয়টা আমরা একটু গ্রাফিক্যালি তোমাদের দেখাই, একটু গ্রাফিক্যালি দেখাই তোমাদের। তো এই আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, সরি আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থা সাপেক্ষে বিষয়টা দেখাই, তাহলে তোমরা যদি আরেকটু ক্লিয়ার হও। তো তোমরা যে কাজটা করবা, স্থানাঙ্ক ব্যবস্থা যাইতে হবে না, গ্রাফও আঁকতে হবে না, তোমরা সমীকরণে বসাই দিবা তাহলেই কাজ শেষ। এই আমাদের রেখাটা আর আমাদের 2x + 3y = 9 তথা x by 4.5 y by 3 = 1। তার মানে x অক্ষে 4.5 এই যে এইখানে, আর y অক্ষে 3 এইখানে। এই হচ্ছে আমাদের সরল রেখা। এই দেখো আমাদের 0 0 বিন্দু, 0 0 বিন্দু, আর আমাদের আছে -1 -3 বিন্দু। এই আমাদের -1 -3 বিন্দু যাই, -1 -1 আর হচ্ছে আমাদের -3 বিন্দু, -1 -3 বিন্দু এইখানে আসবে। তারপরে আসবে তোমাদের আরো কি কি আছে? তোমরা যদি 3 1 বসাও তাহলে আসবে কি x অক্ষে এই যে 3 আর এই যে 1 এরকম। তো তোমরা দেখতেছো একই পাশে ভিন্ন পাশে এই যে -1 আর 0 0 আর আমাদের কি ছিল 0 0 বিন্দুতে মান কি আসছিল মাইনাস, এইখানেও দেখো -1 -3 আসছে কি মাইনাস, তার মানে দুইটা বিন্দু একই পাশে অবস্থিত। আবার তুমি যদি 3 1 বসাও, 3 1 বসালে এইখানে যাবে, আর তুমি যদি 5 2 বসাও 5 2 এই পাশে যাবে। দেখো 3 1 5 2 একই পাশে, অর্থাৎ তারা ভিন্ন পাশে। বিষয়টা বুঝতে পারছি কি পারি নাই? মুদ্রা কথা কি, আমি এখন সামারাইজ করতেছি, একটু খাতায় লিখবা সবাই। সামারাইজটা হচ্ছে এরকম, বিন্দুগুলো 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 গুলো সমীকরণে বসাবো, বিন্দুগুলো সমীকরণে বসাবো, সমীকরণে বসাবো। সমচিহ্ন আসলে, সমচিহ্ন আসলে একই পার্শ্বে, বিপরীত চিহ্ন আসলে বিপরীত চিহ্ন আসলে
চিহ্ন আসলে ভিন্ন পাশে, ভিন্ন পাশে। কথা ক্লিয়ার কিনা সবাই একটু জুড়ে সুরে বলো। তো সরলরেখার সমীকরণের শুরুতেই প্রথমেই চলো আমরা শিখে আসি ঢাল কাকে বলে। তলোয়ার নিয়ে প্রস্তুত থাকো। ঢাল আমরা খুব সুন্দরভাবে জানি কোনো সরল রেখা, কোনো সরল রেখা, সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে, অর্থাৎ ট্যানের মানকে, তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে। ঢাল বলে। এখন দেখো ঢাল আবার দুই রকম হইতে পারে, একটা হচ্ছে পজিটিভ ঢাল, একটা হচ্ছে নেগেটিভ ঢাল। যেমন আমি তোমাকে দুইটা জিনিস দেখাই, পজিটিভ ঢাল নেগেটিভ ঢাল কার উপর ডিপেন্ড করে। এই তোমার একটা সরল রেখা আছে, এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে। এইটা ধনাত্মক দিক মানে হচ্ছে এক্স অক্ষের এই দিকের সাথে, আর ঋণাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে এইটা। কথাটা একটু ক্লিয়ার রাখবা। কোনটা কোথায় উৎপন্ন করছে ডাজন্ট ম্যাটার, কোনটা কোথায় উৎপন্ন করছে কোনো ম্যাটার করে না। এখানে ধনাত্মক দিক বলতে বোঝায় হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণটা উৎপন্ন হইতেছে, আর ঘড়ির কাঁটার উল্টা দিক থেকে যেটা এক্স অক্ষের সাথে আনতেছে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত ঋণাত্মক দিক থেকে। একটা হচ্ছে ধনাত্মক দিকের সাথে, একটা ঋণাত্মক দিকের সাথে। একটা সরলরেখার একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে তুমি যদি এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখা আঁকো তাহলে এই কোণগুলা আজীবন সেম থাকে, এই কোণগুলা আজীবন সেম থাকে। তো অনেকেই বলতে পারো যে স্যার আমাদের একটা রেখাংশ আছে, আমাদের একটা রেখাংশ আছে স্যার, এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিভাবে কোণ উৎপন্ন করবে। এই ক্ষেত্রে তোমাদের দুইটা এক্সপ্লেনেশন দেওয়া যেতে পারে। এক নাম্বার এক্সপ্লেনেশন হচ্ছে যে তুমি এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা এঁকে ফেলো, তারপর কোণ বের করে ফেলো, এটা একটা। আরেকটা হচ্ছে তুমি এটাকে বাড়ায় দাও, বাড়ায় দিলেও তুমি এখানে পাবা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করছে। এখন দেখো যে আমাদের যে মানটা আছে সেই মানটা যদি জিরো থেকে, থিটা মানটা যদি 0 থেকে 90 ডিগ্রির ভিতরে থাকে, 0 থেকে 90 ডিগ্রির ভিতরে থাকে, তাহলে দেখো এটা ধনাত্মক কোণ হয়। কোনটা ধনাত্মক, অর্থাৎ টেনের মানগুলা পজিটিভ থাকে। কিন্তু কিন্তু আমরা যদি সেম জিনিসটাই এইভাবে দেখি, সেম জিনিসটাই যদি এইভাবে দেখি, এইভাবে দেখি, এখন ভালো করে দেখো, এই আমার ধনাত্মক দিকের সাথে কোণ হচ্ছে এটা, আমার ধনাত্মক দিকের সাথে কোণ হচ্ছে এইটা, এই এতটুকু কোণ হচ্ছে আমার ধনাত্মক দিকের সাথে, আর এই কোণটা হচ্ছে ঋণাত্মক দিকের সাথে। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ট্যানের মান, এই যে আমাদের থিটা আছে, এই ট্যান থিটার মান আমাদের আজীবন নেগেটিভ আসবে। আর যদি নেগেটিভ আসে তাহলে তাকে আমরা বলবো ঋণাত্মক ঢাল। আর এটাকে আমরা কি বলবো, এটা যে আমরা থিটা হয়, এই ক্ষেত্রে আমাদের ট্যান থিটা পজিটিভ, আর ট্যান থিটা পজিটিভ আসলে আমাদের ধনাত্মক ঢাল, ধনাত্মক ঢাল। আর এটা হচ্ছে কি ঋণাত্মক ঢাল। জিনিসটা আরেকটু অন্যভাবে দেখানো যায়, যে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই, দেখি কে কে পারো, এটা আগামী ক্লাসে আমাকে করে সাবমিট করে দিবা, দেখি তোমরা কে কে পারো। তোমরা সবাই পারবা, তোমরা অনেক স্মার্ট স্টুডেন্ট, অনেক স্মার্ট স্টুডেন্ট। কোয়েশ্চেন হচ্ছে এরকম যে এই 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 তোমাদের কোয়েশ্চেনটা দিচ্ছে এরকম যে 120 এই সরল রেখার ঢাল কত, সরল রেখার ঢাল কত। আমরা জানি তোমরা এটা অনেকেই পায়রা ফেলবে, এখনই পায়রা ফেলবা, আমি এটা দিয়ে দিলাম তোমাদের। তবে আজকে নিব না, আগামী দিন নিব। আমাদের পরবর্তী আইটেম হচ্ছে আমরা সরল রেখার কি কি জানি। আবার ঢালটাকে অন্য একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারো যে স্যার এই যে ঢাল শিখলাম আমরা, এই ঢালটা কোথায় ব্যবহার করি। মনে করো একটা টিলা আছে বা পাহাড় আছে, এই আমাদের একটা পাহাড় আছে,
এই যে পাহাড়টা আছে তুমি এই বিন্দুতে ঢাল চিন্তা করতেছো, এই বিন্দুতে ঢাল চিন্তা করতেছো, ওকে? এই বিন্দুতে ঢাল চিন্তা করতেছো, ঢাল চিন্তাগুলো তোমার একটা কোঅর্ডিনেট সিস্টেম ডেভেলপ করা লাগবে। সাপোজ এই আমাদের এক্স অক্ষ, এই আমাদের ওয়াই অক্ষ, এই জায়গাতে ঢালটা হচ্ছে আমাদের এরকম, এই জায়গাতে ঢালটা হচ্ছে আমাদের এইরকম, ওকে? আবার এই একটা জায়গা আছে, এই জায়গাতে তুমি ঢাল দেখতে চাইতেছো যে এই জায়গাটা কতটুকু ঢালু, তখন তুমি দেখতেছো এইরকম। তো দেখো যে এই যে আমাদের ঢালগুলা হচ্ছে, ঢালগুলা এক ক্ষেত্রে পজিটিভ আসতেছে, এক ক্ষেত্রে নেগেটিভ আসতেছে। যে যেমন ধরো এইখানে আমরা অটোমেটিক্যালি বুঝতেছি এটা আমাদের নেগেটিভ ঢাল হবে, এইখানে আমরা বুঝতেছি এটা আমাদের পজিটিভ ঢাল হবে। তার মানে তোমাদের যদি বলি তুমি যদি এই রেখা বরাবর উঠো, দেখো কোনটা কিন্তু এখানে ছোট আছে, আর এইখানে কি হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু তুমি নামতেছো বা এই দিক থেকে উঠে এই দিক থেকে নামতেছো অনেকটা উঁচু নিচে রাস্তার ভিতর। দেখবা আমরা অনেক ক্ষেত্রে আঞ্চলিক ভাবে বলে যে এই রাস্তাটা অনেক ঢাল বেশি, এই রাস্তায় যাব না। ঢাল রাস্তা মানে কি, যখন তুমি ঢাল রাস্তায় উঠতেছো তখন তোমার কোনটা বেশি, কোনটা আছে কি বলে পজিটিভ আছে, তাই তোমার উঠতে কষ্ট হচ্ছে। আবার এই ঢালু রাস্তাটাই যখন তুমি নামতেছো, নামার ক্ষেত্রে কিন্তু সেটা কি তোমার নেগেটিভ অ্যাঙ্গেল, তখন তোমার ইজিলি তুমি নামতে পারতেছো। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? সরল রেখার সাথে এটা আমরা রিলেট করতে পারি। এরপর দেখো এই যে আমরা ট্যান থিটা পড়লাম, এই ট্যান থিটাকে আমরা ছোটবেলা থেকে অনেকগুলো সেকশনে দেখে আসছি। কি কি সেকশন বলতো? যে ঢাল, আমরা ট্যান থিটা কিভাবে দেখে আসছি, ঢালকে কিভাবে দেখে আসছি, যে স্যার ঢাল আছে, ঢালকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? স্যার ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। ঢাল মানে কি? আবার ট্যান থিটা দ্বারা প্রকাশ করতে পারি। আবার ট্যান থিটা মানে কি স্যার? স্যার লম্ব বাই ভূমি। স্যার লম্ব বাই ভূমি। স্যার লম্ব বাই ভূমি মানে কি? স্যার লম্ব বাই ভূমির আবার অনেকে বলে কি উঠা বাই হাঁটা। অনেকে আবার কি বলে? অনেকে আবার বলে কি উঠাকে বলে রাইজ, আর হাঁটাকে বলে রান, রাইজ বাই রান। আসলে এই যে লম্ব বাই উঠা যে আছে, আসলে সেটা কিন্তু তোমার ওয়াই অক্ষের পরিবর্তন। ওয়াই অক্ষে কি পরিবর্তন হচ্ছে? সেটা হচ্ছে উঠা। আর এক্স অক্ষের পরিবর্তন হচ্ছে হাঁটা। বা এইখান থেকে ওয়াই অক্ষের পরিবর্তন যদি দুইটা বিন্দু দ্বারা বোঝায়, তাহলে আমরা কি লিখতে পারি? y1 মাইনাস y2। আর এক্স অক্ষের পরিবর্তন x1 মাইনাস x2। এই সবগুলা জিনিসই কিন্তু আমরা সরল রেখার জন্য প্রকাশ করতে পারি। আর এই যে প্রকাশ করলাম না, এইখান থেকেই কিন্তু আমাদের সরল রেখার বিভিন্ন সমীকরণের উৎপত্তি হয়। যেমন যেমন আমাদের সঞ্চার পথের একটা বিন্দু থাকবেই। আমরা যদি বলি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, আমরা বলতেছি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা প্রথম কন্ডিশনটা দেখি, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই ক্ষেত্রে পি এক্স ওয়াই মানে চলমান বিন্দু যেটা আছে সর্বদাই থাকবে, ওকে? এক বিন্দু গামী, অর্থাৎ এই x1 y1 বিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে যার ঢাল হচ্ছে m। তাহলে তুমি কি লিখবা? যে স্যার বলতেছে তো এটা x1 y1, আর আমাদের pxy তো আমাদের এটা ফিক্সড বিন্দু, আর আমাদের সর্বদা সকল সমীকরণের সঞ্চার পথের একটা বিন্দু দেওয়া থাকে, সেটা হচ্ছে xy। তো এই বিন্দু চলতেছে, চলমান বিন্দু। তো এর ঢাল কত দেয়া আছে? আবার এর ঢাল দেয়া আছে কত? m। তো এর ঢাল যদি m দেয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারি? স্যার আমরা লিখতে পারি m ইকুয়ালস টু স্যার y মাইনাস y1 বাই x মাইনাস x1। এখান থেকে কি লিখতে পারি? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, x মাইনাস x1। দেখো বাচ্চারা, এইটাই হচ্ছে আমাদের এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এইটাই হচ্ছে আমাদের এক বিন্দু মানে একটা বিন্দু দিয়ে যায় এমন বিন্দু সরলরেখার সমীকরণ। এখন সবচেয়ে মজার কথাটা তোমাদের একটু দেখাই দিই। এই যে আকারটা পাইলে না, এই আকারটার থেকে আমরা কি কি আকার ডেভেলপ করতে পারি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ থেকে? যে আকারগুলো ডেভেলপ করতে পারি সেটা হচ্ছে, মনে করো 2 3 বিন্দুগামী থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি বা থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, সাপোজ 45 ডিগ্রি। তো তখন তুমি কি লিখবা? ও আচ্ছা, এইটা তার মানে y মাইনাস 2 ইকুয়ালস টু tan 45 ডিগ্রি ইন্টু x মাইনাস
সরি y মাইনাস 3 হবে এখানে x মাইনাস 2। তো এখান থেকে আমরা কি পাই y মাইনাস 3 ইকুয়ালস টু tan 45 ডিগ্রি মানে 1 ইকুয়ালস টু x মাইনাস 2। আবার আমরা কি পাই বলতো, এইখান থেকে আবার আমরা কি পাই বলতো, এইখান থেকে আবার আমরা পাই y ইকুয়ালস টু x মাইনাস 2 প্লাস 3 বা y ইকুয়ালস টু x প্লাস 1। এই যে ফরম্যাটটা আমরা সাজাইলাম, এই ফরম্যাটটাকে বলে y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাট। এখানে m ফর ঢাল, বলতো বাচ্চারা এখানে ঢাল কত? এখানে ঢাল হচ্ছে স্যার m এর মান, তো এই ক্ষেত্রে আমাদের m ইকুয়ালস টু আসছে 1। এই ক্ষেত্রে আমাদের m ইকুয়ালস টু 1, 1 মানে কি tan 45 ডিগ্রি ঢাল। আবার অনেকে বলতেছে যে স্যার না স্যার আমরা সমীকরণটা এইভাবে না, আমরা সমীকরণটা এইভাবে না, আমরা সমীকরণটা কিভাবে রাখবো জানেন? আমরা সমীকরণটা এইভাবে রাখতে চাই যে স্যার x প্লাস x মাইনাস মাইনাস y প্লাস 3 ইকুয়ালস টু 0। এই ক্ষেত্রে সমীকরণটা ধারণ করছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। তো আমরা সরলরেখার মোটামুটি দুইটা আকার অলরেডি শিখে ফেললাম। একটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস 0, এই ক্ষেত্রে অনেকে বলবে a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু -1, c ইকুয়ালস টু 3। তো আমরা দুইটা আকার দেখলাম সরলরেখার, একটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c, আর একটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এরই ধারাবাহিকতায় আগামী পর্বে আমরা আরো আগায় যাব। এই পর্যন্তই আজকে আমাদের ক্লাস, আগামী সপ্তাহে এরপর থেকে শুরু হবে। যদি কারো প্রশ্ন থাকে বলে ফেলো।